প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রতন। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাতে চাই। যদিও গুরুত্বপূর্ণ শিরোনাম মানেই একটি খুব স্পর্শকাতর একটি শিরোনাম আছে, আমি পড়ি। জি। প্রথম আলো, বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, শিক্ষার্থীদের এক দফা, আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। অভিমত কলামে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বলেছেন, গণতন্ত্রহীন রাজনীতির অনিবার্য পরিণতি। দৈনিক যুগান্তর, সরকার পদত্যাগের এক দফা ঘোষণা, বিক্ষোভে উত্তাল দেশ, নিহত এক। দৈনিক সমকাল, সরকার পদত্যাগের এক দফা, পেশাজীবীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা। কালের কণ্ঠের শিরোনাম, অসহযোগের ডাক, সমঝোতা চায় সরকার, প্রধানমন্ত্রী বললেন শিক্ষার্থীদের সঙ্গে বসতে চাই, তাদের কথা শুনতে চাই। দৈনিক ইত্তেফাক, সরকার পদত্যাগের এক দফা, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রীর। বাংলাদেশ প্রতিদিন, সংলাপ প্রত্যাখ্যান এক দফা, সরকার পতন শুরু, অসহযোগ, গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার দাবি। মানবজমিন, বিক্ষোভের সর্বোচ্চ এক দফা দাবি, শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। যায় যায় দিন, এবার সরকার পতনের এক দফা, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী। আজ সারা দেশে জমায়েত, কাল শোক মিছিল, অবশেষে মাঠে নামছে আওয়ামী লীগ। দেশ রূপান্তর, শহীদ মিনারে জনজোয়ার, প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাবে সমন্বয়কদের না। খবরের কাগজের শিরোনাম, বিক্ষোভে উত্তাল রাজধানী, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চায় মাননীয় প্রধানমন্ত্রী। আজকের পত্রিকা, এবার এক দফায় শিক্ষার্থীরা, গণভবনের দরজা খোলা, বসতে রাজি মাননীয় প্রধানমন্ত্রী। দৈনিক জনকণ্ঠ, সংঘাত নয় সংলাপ, 9 দফা থেকে এখন এক দফা দাবি ঘোষণা, ছাত্রদের সঙ্গে বসতে চাই, তাদের কথা শুনতে চাই। রফিকুল ইসলাম রতন, আপনি শুনলেন সংবাদ শিরোনাম, এবং আমি আপনাকে শুরুতেই যেটা বলেছিলাম যে পত্রপত্রিকার প্রায় শিরোনাম একই রকম। এই যে শান্তিপূর্ণ আন্দোলনটা শুরু হলো, প্রাণহানি ঘটলো অনেক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়ে দেওয়া হলো এবং শহীদ মিনারে স্মরণকালের গতকালে বিক্ষোভ সমাবেশ হয়েছে, সরকারের পদত্যাগের এক দাবি তোলা হয়েছে। এটাই কি প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পরিণতি? ধন্যবাদ রাজনুর ভাই। আসলে আপনি শেষ যে কথাটা বললেন যে আমাদের প্রিয় মাতৃভূমির পরিণতি কি এটাই? আসলে আমরা এই উত্তাল, এই সহিংস, এই বিক্ষুব্ধ বাংলাদেশ তো দেখতে চাই না, কারো কাম্য হতে পারে না এটা। আমরা দেখলাম একটি শান্তিপূর্ণ শিক্ষার্থীদের কোটা আন্দোলন, এবং এই আন্দোলনের প্রতি অলমোস্ট সকলেরই একটা সাপোর্ট ছিল যে কোটা থাকবে কেন, বা বিশেষ করে মুক্তিযোদ্ধার নাতিপুতিদের কোটা নিয়েই যেটা আলোচনা হলো, নানান রকম আলোচনা হলো, সেটা নিয়ে বিভ্রান্তি হলো। ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে অপরাজয় বাংলার সামনে এলো, সেখান থেকে শাহবাগ এলো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্ভব, তখন ঢাকার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এর সঙ্গে জড়িত হয়নি। যাই হোক, সেটাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর একটা বক্তব্যকে কেন্দ্র করে মিস ইন্টারপ্রিটেশন হলো, রাজাকার, সেটাকে কেন্দ্র করেই দেখা গেলো যে স্ফুলিঙ্গের মতো এটা বেড়ে গেল। আমরা যারা সাংবাদিকতা করি, শুরু থেকে আমরা বুঝতে পারছিলাম যে এই কোটা বিরোধী যে আন্দোলন এবং আন্দোলনকারীদের যে বক্তব্যের যে ধরন, এটা আসলে একেবারে নিরীহ ছাত্রদের দাবি না, এটার পেছন থেকে কলকাঠি কেউ নাড়ছেন। বিশেষ করে সহিংস আন্দোলনের রূপ নিল যেদিন থেকে 19 তারিখ থেকে দেখলাম রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে। কি নরসিংদী জেলখানা লুটে নেওয়া হলো, পুলিশের ব্যারাক পুড়িয়ে দেওয়া হলো এবং সেখান থেকে লুটপাট করে নেওয়া হচ্ছে, মানুষকে পৈশাচিকভাবে মেরে ঝুলানো হলো, গুলিতে নিহত হলো। আমি খুব অবাক বিস্ময়ে দেখলাম, পুলিশ, শুধুমাত্র পুলিশের গুলিতে কি এতগুলো মানুষ মারা গেছে? শিশুর থেকে শুরু করে, বাচ্চার থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকা এবং ঢাকার বাইরে। রতন, এই ঘটনাগুলো তো আমরা দেখলাম, কিন্তু একটা ব্যাপার যেটা হয় যে কোনো সংকট সৃষ্টি হলে সংকট পরিত্রাণ করবার জন্য আসলে
উভয় পক্ষের বৈঠকটা খুব জরুরি হয়ে দাঁড়ায়, এবং এটাই হচ্ছে পৃথিবীতে তাই ঘটে আসছে। যেমন ধরেন মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছেন যে আমার দরজা খোলা, তারা কি বলতে চায় আমি শুনতে চাই। পেশাজীবীদের আন্দোলন, বিশেষ করে এই যে প্রত্যয় স্কিম, সেটা নিয়ে উনি কথা বলেছেন এবং সেটার ব্যাপারে ঘোষণা করেছেন। এখন সবকিছু মিলিয়ে একটা জায়গা তো বোধ করি আমাদের আসা দরকার না? আমি যেটা সেদিকে আসছিলাম যে দেখেন এত কিছু ঘটে যাওয়ার পরে যে হোক, যেভাবে হোক, আমি এটা বলবো না এটাকে হ্যান্ডেলিং করতে মিস হ্যান্ডেলিং হয়েছে, অতিকথন হয়েছে, পুলিশের বাড়াবাড়ি হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু শেষ কি যেটা আপনি বললেন যে শেষে এসে তো প্রধানমন্ত্রী তাদেরকে কয়েকটি দাবি তো মেনেই নিয়েছে, এবং হাইকোর্টের ইয়ের মধ্য দিয়ে, সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্য দিয়ে দাবি মেনে না হলে তাদের এক কোটার দাবি ছিল 1 নম্বর, সেটা পরবর্তী সময় তাদের যে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারদের শুক্রবার দিন বিশেষ কোর্ট বসিয়ে, শনিবার দিন বিশেষ কোর্ট বসিয়ে সারা বাংলাদেশের প্রায় 200 শিক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে, যারা পরীক্ষার্থী জামিন দেওয়া হয়েছে। তার প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে সরকারি প্রক্রিয়ার মাধ্যমে জামিন দেওয়ার জন্য। তারপরে সুষ্ঠু বিচারের জন্য তিনি এদের বিএনপি সহ এই আন্দোলনকারীদের দাবি ছিল আন্তর্জাতিক তদন্ত। প্রধানমন্ত্রী নিজে বলেছেন আন্তর্জাতিক জাতিসংঘ সহ আন্তর্জাতিক তদন্ত করবে, এবং একজন বিচারপতিকে দিয়ে তদন্ত কমিশন করা হয়েছিল, এখন 3 জন, এবং তাদের পেরিফেরি বাড়ানো হয়েছে যে সমস্ত মৃত্যুই এই তদন্তের মধ্যে চলবে। আগে যেমন ছিল 6 জনের বাইরে, আগে ছিল প্রথম দিকে 6 জন, এখন সমস্ত মৃত্যুই এই তদন্তের মধ্যে আসবে। এখন তদন্ত প্রক্রিয়ার জন্য তো সময় দিতে হবে। এর মধ্যেই হঠাৎ করে ওই গতকালকের, মানে আপনি যেটা বলেন স্মরণকালের সর্ববৃহৎ একটি সমাবেশ দেখলাম। এটা স্বীকার করতে হবে যে এই আপনার আমার সাংবাদিকতা জীবনে আমরা এত বড় সমাবেশ দেখি হয়নি, এবং সমস্ত শ্রেণীর মানুষ হয়েছে। যাই হোক, এটার মধ্যে রাজনীতি, বেরাজনীতি, অরাজনীতি সব ঢুকে গেছে। এখন এই ছেলেপেলেরা কালকে ঘোষণা দিল সরকারকে পদত্যাগ করতে হবে, এবং আজকের থেকে অসহযোগ আন্দোলন। এখন এই অসহযোগ আন্দোলন আজকের থেকে তারা ঘোষণা করলো যে অফিস আদালত খোলা থাকবে না, এগুলা চলবে না। এখন এই শিক্ষার্থীদের কথায় বাংলাদেশের সরকারি অফিস বন্ধ হয়ে যাবে, বেসরকারি অফিস, দোকানপাট সব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশটাকে সেভাবে, এটা তো শুনে মনে হয় 71-এ বঙ্গবন্ধু 7ই মার্চের পরে ঘোষণা দিলেন অসহযোগ আন্দোলন, খাজনা ট্যাক্স বন্ধ, অফিস আদালত বন্ধ, 30 তারিখে বেতন নিয়ে আসবেন, অনেকটা সেরকম। এর আগেও কিন্তু ঠিক সেম প্রক্রিয়ায় এই ধরনের ডিমান্ড নিয়ে আমরা লন্ডন থেকে ঠিক অসহযোগ আন্দোলনের ঘোষণা আমরা বিএনপি আন্দোলনের সময় দেখেছিলাম। তো আমরা দুটাকে যদি মিলিয়ে ফেলি, তো আন্দোলনকার একটা শিক্ষার্থীদের হাতে আছে, আন্দোলন তো শিক্ষার্থীর হাতে নেই। কিন্তু আমি চাবো যে যেভাবে হোক না কেন, আপনি যেটা বললেন সংলাপের মধ্যে দিয়ে, এই জায়গায় যেটা হয় এই যে কার হাতে আছে কার হাতে নাই, সেই বিষয়গুলো আলোচনার চেয়েও বড় ব্যাপার যে যে সাধারণ, মানে বিশেষ করে শিক্ষার্থীর সাথে যে মাননীয় প্রধানমন্ত্রী বৈঠকে বসতে চাইলেন, মানে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এখন বোধ করি একটা জায়গায় সমঝোতার জায়গায় আসাটা রাষ্ট্রকে বাঁচানোর জন্য। শুনুন, পৃথিবীর সমস্ত বড় বড় অসংখ্য বড় বড় ঘটনা কিন্তু বৈঠকের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে ঠিক হয়েছে। আজকে যে ছেলেপেলেদের 9 দফার ডিমান্ড ছিল, আজকে 1 দফার ডিমান্ড। এই ডিমান্ড বিশেষ করে সবচেয়ে বড় মানুষকে আহত করেছে কোনটা? এই মৃত্যুগুলোকে আহত করেছে। এই মৃত্যুগুলোর পিছনে দায় কার, সেই বিষয়টাকে খুঁজে বের করা। তো এগুলো করতে গেলে তো বসতে হবে, ওই তদন্ত কমিশনকে সময় দিতে হবে। এখন মনে করেন যে যদি কিছুই না করে আপনি চান কি সরকারের পদত্যাগ করতে হবে, গণতান্ত্রিক সরকার, বর্তমানে যে সাংবিধানিক প্রক্রিয়া আছে সেখানে গণতান্ত্রিক সরকার ছাড়া এদেশ একদিনও চলার কোনো সুযোগ নেই। এবং সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে বলা আছে যে অনির্বাচিত সরকারের দায়িত্ব যে নেবেন তার ফাঁসির দণ্ডে তাকে দণ্ডিত করা হবে, তার দায় নেবে কে? তো এখন এটা তো এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিচারপতি শাহাবুদ্দিনের হাতে এরশাদ ক্ষমতা দিয়েছিল, তার একটা প্রক্রিয়া ছিল, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলেন তিনি, সাবেক প্রধান বিচারপতি। এখন কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী? আর এই আজকের থেকে অসহযোগ আন্দোলন তারা ডাক দিয়ে কালকে ছেলেপেলেরা চলে গেছে, আজকের থেকে নাকি অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলন কারা মানবে কারা মানবে না সে বিতর্কে যেতে চায় না। সর্বোপরি আমি বলতে চাই যে এই অস্থিতিশীল পরিস্থিতির একটি সুষ্ঠু সমাধান দরকার, এবং সুষ্ঠু সমাধানের জন্য আমি বলবো সুশীল সমাজ যারা নাকি ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন দিয়েছে, পৃষ্ঠপোষকতা করেছে, তাদের প্রতি অনুরোধ থাকবে যে দেশের স্থিতিশীলতার জন্য, দেশটাকে বাঁচানোর জন্য, দেশের অর্থনীতি, দেশের শিক্ষা, সংস্কৃতি সমস্ত সেক্টরকে বাঁচানোর জন্য একটি সমঝোতা, একটি সংলাপ এবং একটি সুন্দর সমাধান দরকার। না, এটা তো অবশ্যই, এই সমাধানের কথা তো আমরা শুরু থেকেই বলবার চেষ্টা করছি,
কিন্তু গতকাল যেমন এই যে শহীদ মিনারের জনসভার যে বিশালত্ব যে মানুষ দেখলাম, সেটা যেমন একটা উল্লেখযোগ্য ঘটনা, কিন্তু একই সাথে চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটলো গতকাল, মানে সরকারি মন্ত্রীদের বাড়ি পুড়ে দেওয়া হলো, বিরোধী দলের বিএনপির বাড়ি পুড়ে দেওয়া হলো। এই যে এই চর্চাটা চট্টগ্রামের গতকালের ঘটনাটা তো অন্যরকমের একটা দেখুন, গতকালকে আমি যদি হবিগঞ্জের কুমিল্লার দেবিদ্বারের ঘটনা সম্ভবত, সেখানকার টিওনোর বক্তব্য যদি আমি আপনাকে বলি, টিওনো বলছিল রাস্তাঘাটে শিক্ষার্থীরা অবরোধ করেছে, শিক্ষার্থীদেরকে আমরা বুঝে কনভিন্স করেছি যে অবরোধ করলে মানুষের কষ্ট হয়, তোমরা ছেড়ে দাও। তারা কনভিন্স হয়ে যখন ফিরে যাচ্ছিল এবং এসি ল্যান্ড এবং টিওনো সাহেব এসে একই গাড়িতে উঠছিলেন, পেছন থেকে গাড়ির মধ্যে আগুন দিয়ে দেওয়া হলো এবং কোনো মতে এরা দৌড়ে গাড়ি থেকে নেমে যান বাঁচানো। তো এরা কারা? এই যে পেছন থেকে আগুন দিচ্ছে, এই যে কালকে বললেন যে শিক্ষামন্ত্রীর বাসায় ঢেলানো হলো, আক্রমণ করা হলো, আগুন দেওয়া হলো, এমপির বাসায়, মেয়রের বাসায়, আবার বিএনপির নেতাদের বাসায় আক্রমণ করা হলো। আমি জানি না এ পেছন থেকে এই ধ্বংসাত্মক কাজগুলো কারা করছে। আমি আন্দোলনের ওই কথাই বলছিলাম যে আন্দোলন ছিল শিক্ষার্থীদের কোটা দাবি, 9 দফা দাবি, 8 দফা দাবি, হাজারবার থাকতেই পারে। আন্দোলন, মানুষের দাবির তো শেষ নেই এবং সরকারের কাছে দাবি থাকবে। দাবির জন্য তারা মাঠে নামবে, পুলিশ গুলি করছে, আমি অপরাধী পুলিশদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের থেকে শুরু করে ব্যক্তি জীবনকে পুলিশকে মেরে আপনি ফ্লাইওভারের মধ্যে ঝুলিয়ে রাখলেন, এই পোশাচিকতা কারা করছে? এরা কি শিক্ষার্থীরা করছে? নিশ্চয়ই আমি বিশ্বাস করি না কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কোনো শিক্ষার্থী একজন মানুষকে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখবে, একজন পুলিশের অফিসারকে মেরে ফ্লাইওভারের সঙ্গে ঝুলিয়ে রাখবে, এটা আমি অন্তত বিশ্বাস করতে পারি না। কারণ একই সাথে আমাদের ওই আলোচনাটাও করতে হবে, যেমন ধরেন নিরীহ ছাত্রছাত্রীর যে প্রাণ গেল, যে তারা যে তাদের কার গুলিতে গেল, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু এখন এই যে গেল, এটারও তো একটা মানে বিক্ষোভ, ক্ষোভ তো একটা আছে। যেমন ধরেন রংপুরের ঘটনায় শুরু থেকে যে ধরনের প্রক্রিয়াটা গেল, এই যে ব্যত্যয়গুলো ঘটে না, সেটাই আলোচনা করছি। যে প্রথম যেটা বলা হলো যে এখানে এফআইআর এ বলাই হচ্ছে যে পুলিশের কোনো সংশ্লিষ্টতাই নাই, এখন আবার দুইজনকে বহিষ্কার সাসপেন্ড করা হলো। তো এই ধরনের ছোট ছোট ভ্রান্তি ভুলগুলো তো একটা বড় হয়ে যায় না? এটাই তো মানুষের মধ্যে অবিশ্বাসটা তৈরি হয় কেন এখান থেকে। আপনি যেটা বলছিলেন যে একটা মৃত্যু কাম্য না, প্রত্যেকটা মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিচার আমরা অবশ্যই চাই, দেশবাসী চাই, সারা মানুষই চায়। মানবিক গুণাবলী যার মধ্যে আছে সে অবশ্যই এই বিচার চাইবে এবং প্রত্যেকটা বিচারের জন্য অবশ্যই এই বিচার বিভাগীয় কমিশনকে সময় দিতে হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন এবং গণভবনে ডেকে এনে কিছু নিহত পরিবারকে কিছু আর্থিক সহায়তা দিয়েছেন এবং ঘোষণা করেছেন যে প্রত্যেকটা পরিবারকে তিনি সহায়তা দেবেন, আহতদের সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করবেন। এই এবং মাননীয় প্রধানমন্ত্রী তো এই কথা বলেছেন, সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার হবে এবং তিনি দ্রুত এই কমিশনটা গঠন করেছেন। আর এইগুলো বলার কথাগুলো যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, এই আহতদের চিকিৎসার জন্য তাদের পরিবারকে, অসহায় পরিবারগুলো যাতে করে ধুকে এই চিকিৎসা ব্যয় মেটাতে তাদের যেন কষ্ট না হয়, তার জন্য অতি জরুরি তাদের পিছনে পাশে থাকা দরকার। নিহত পরিবার আপনি এ পর্যন্ত মারা গেল হিসাবে যদিও নানান রকম বিভ্রান্তি আছে, 216, 215, 180 এরকম নানান কিছু, যতগুলো মৃত্যুর খবর পাওয়া যায় প্রত্যেকটা পরিবারের পিছনে সরকারকে দাঁড়ানো দরকার এবং আর্থিক সহযোগিতা যেভাবে 34 জনকে দেওয়া হলো অনুদান, সে প্রত্যেকটা পরিবারকে এইভাবে সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়ানো এবং সুষ্ঠু বিচার করাটা আমাদের প্রত্যাশা। একই সাথে বিএনপি বলেছে যে ছাত্রদের আন্দোলনের সাথে তারা সর্বাত্মক সহযোগিতা করবে এবং পাশে আছে। একটা রাজনৈতিক দল হিসেবে কি করতে পারে বিএনপি? দেখুন, বিএনপি তো বরাবরই এই যে আজকে এক দফা আন্দোলন কিন্তু বিএনপি এর আগেও ঘোষণা করেছিল, হ্যাঁ, এই সরকার পতনের আন্দোলন, এবং বিএনপি এই ছাত্র আন্দোলনের শুরুর থেকেই তারা বলছিল ছাত্রদের ন্যায্য দাবি মেনে নেয় এবং আন্দোলনের পিছনে আছে। আমি অবশ্যই বিশ্বাস করি যে শুধু বিএনপি না, বিএনপি, জামাত, শিবির নিষিদ্ধ হওয়ার পর থেকে তারা তার প্রকাশ্যে নেই, তারা সহ সরকার বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে, যতগুলো সংগঠন আছে, সকলেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত এবং সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে আমরা যারা দীর্ঘদিন এই পেশার সঙ্গে যুক্ত, আমরা অন্তত নেতা নেতৃত্বকে চিনি, কিছু কর্মীদেরকেও চিনি, তারাও আছেন। তো সুতরাং আন্দোলনটা সেজন্যই এত বেগবান হয়েছে। কিন্তু বিএনপি ধরেন নিজেরা আন্দোলন তৈরি করে একটা কাঠামোর মধ্য দিয়ে সরকার পতনের আন্দোলন করা আর অন্যের আন্দোলন তৈরি করে সেটার থেকে আমি ফায়দা লুটার মধ্যে অনেক পার্থক্য। সেটা কি যদি ক্ষমতায় যাওয়াই মূল উদ্দেশ্য হয় তাহলে কি সেই সুযোগ সবাই তো খুঁজবে না? অবশ্যই, মানে আজকে আমি ছাত্রদের বিষয়টাই দেখছি যে ছাত্ররা বলছে সরকারের পদত্যাগ করতে হবে। তো সরকারের পদত্যাগ করলে পরবর্তী যারা আসবে এই ছাত্ররা কি তাদের হাতে নিরাপদ?
না, সেটা তো কঠিন প্রশ্ন। এই প্রশ্নটা আমি ছাত্রদের কাছে রাখতে চাই যে তোমরা আজকে যারা ছোট ভাইয়েরা না, কিন্তু রতন, আমি আপনার সাথে একটা ছোট্ট তর্ক করতে চাই। এই যে শুরুর দিকে আমরা খুব একটা উৎসাহ দিলাম না, মানে অগ্রাহ্য করলাম, আমরা গুরুত্ব দিলাম না, একটা বড় বিস্ফোরা হয়ে গেল, মানে বিক্ষোভে ফেটে পড়লো সারা দেশের তরুণরা। আমরা বলছি তৃতীয় শক্তি কাজ করছে তার সাথে, কিন্তু সবকিছু মিলিয়ে আমাদেরকে একটা বোধোদয় বোধ করে এখন হওয়া দরকার যে আমাদের ছেলে মেয়ে এবং তরুণ প্রজন্ম যা বলতে চায় সেই কথাটা শোনাটা খুবই জরুরি দরকার, এবং তাদের সাথে অবশ্যই এমন আচরণ করা উচিত যাতে তারা ক্ষুব্ধ না হয়। না, এখন তরুণ প্রজন্মটা কারা? আমরা কথায় কথায় বলি যে তরুণরাই দেশের ভবিষ্যৎ, তরুণরাই দেশের নাগরিক, দেশ চালাবে, তারাই প্রধানমন্ত্রী হবে, মুখে মুখে বলি, কিন্তু তাদেরকে আমরা সন্তান হিসেবে বুকে টেনে পাচ্ছি না কেন? আমরা এই সন্তানদেরকে, এই ছেলেপেলেদেরকে যদি একদম শুরুতে, কোটা আন্দোলনের শুরুতেই বলতাম যে বাবার একটু ধৈর্য ধরো, এই হাইকোর্টের বিচারটা আছে, দেখো আমরা যদি দরকার পড়ে আমরা হাইকোর্টের বিশেষ ব্যবস্থা করছি, তোমরা একটু ধৈর্য ধরো, এই কথাও কিন্তু বলা হয়নি কোনো পক্ষতে, না শিক্ষামন্ত্রী, না রাজনৈতিক দলের মহল, সকলকে আপনি যেটা বললেন উপেক্ষা করা হয়েছে। উপেক্ষা করলে সঙ্গত কারণে শিশু বা কিশোরদের বিক্ষোভ দানা বাঁধবেই, এবং সেই দানাতে আজকে এই পরিণতিটা দেখছি, অতি কথন, অ্যাভয়েড করা, তারপর আবার ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া, নানান কিছুর মধ্য দিয়ে তো আজকের পর্যায়ে আসছে। আজকে তো হঠাৎ করেই তো আজকে এত বড় এই স্মরণকালের বৃহত্তর সমাবেশ তো হয়নি, শহীদ মিনার, নানান শ্রেণী পেশার মানুষের মধ্যেই এই ক্ষোভটা আরো প্রসারিত হয়েছে। এবং কালকে দেখলাম অসংখ্য রিক্সাওয়ালা এই আন্দোলনের সঙ্গে, কেউ দেখলাম স্যালুট করেছে, কারণ আছে তো মানুষের মধ্যে একটা ক্ষোভটা আছে। প্রায় বছর, 1-1.5 বছর যাবৎ মুদ্রাস্ফীতির থেকে শুরু করে ডলারের দাম বৃদ্ধির থেকে শুরু করে নানান কারণেই তো আমি আপনি যাতাকলে পিষ্ট। সেই মনের ভিতরে যে ক্ষোভটা ছিল, প্রকাশের জায়গা ছিল, আজকে কালকে আমি সেখানে নানা যাতাকলে পিষ্টের কথা বললেন, দ্রব্যমূল্যের কথা বললেন, এখন যে অবস্থাটা দাঁড়ালো, যে মানুষের কথা আপনি বললেন, সাধারণ মানুষ ধরেন এই যে অব্যাহত কি কর্মসূচি চললো, কেউ অফিস করলো না, কেউ অমুক করলো না, তা আমার সাধারণ মানুষের কি হবে? আমি সেটাই বললাম যে আজকে কিন্তু সবকিছু ভাবছি, সাধারণ মানুষ দেশ কোথায় যাবে, দেশের অর্থনীতি কোথায় যাবে, সাধারণ খেটে খাওয়া মানুষরা কি করবে, বা আমরা যারা পেশাজীবী শ্রমজীবী মানুষ তাদের অবস্থা কিন্তু কেউ চিন্তা করে নাই। এই যে গত প্রায় 1 মাস ধরেই কিন্তু এই অবস্থাটা চলছে। 19 তারিখের থেকে কারফিউ 4-5 দিন ছিল স্ট্রংলি, এখন শিথিল হয়েছে। এর মধ্য দিয়ে কিন্তু অসংখ্য মানুষ রাজধানী ঢাকার থেকে শুরু করে সারা বাংলাদেশে পরিবহন শ্রমিক, হাজার পরিবহন শ্রমিকদের মধ্যে একটা বড় অংশ কিন্তু কর্মহীন। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানের তো অবস্থা খুবই খারাপ। ব্যবসা প্রতিষ্ঠান, ফুটপাত, ঢাকা শহরে ফুটপাত, মার্কেটগুলোতে একদম একেবারে, মার্কেট বলেন, ফুটপাতে লক্ষ লক্ষ মানুষ ফুটপাতে জীবন জীবিকা নির্বাহ করে, তাদের ব্যবসা নাই, এই হকারদের ব্যবসা নাই, রিক্সাওয়ালাদের অবস্থা খারাপ, সাধারণ দিন আনে দিন খায় শ্রমিক যারা, তাদের অবস্থা খারাপ, পরিবহন শ্রমিক, লক্ষ লক্ষ গাড়ি চলছে না, পরিবহন শ্রমিকরা বেকার বসে আছে, তাদের জন্য হলেও একটা সুষ্ঠু পরিসমাপ্তির জায়গা যাওয়া। আর একটা জিনিস যেটা খুব জরুরি দরকার, যেমন ধরেন আজকে থেকে প্রাথমিক বিশ্ববিদ্যালয় খুলে যাওয়ার কথা ছিল, শিক্ষার্থীরা স্কুলে যাবে সেরকম একটা ব্যাপার ছিল, কিন্তু এখন যে অবস্থাটা দাঁড়ালো যে কবে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে সেটা তো ব্যাপার। আর বিশেষ করে এইচএসসি পরীক্ষা সেটাও 11 তারিখ থেকে রিশিডিউল করার কথা ছিল। তাহলে যে একটা একই তো বিশ্ববিদ্যালয় কলেজগুলো বন্ধ, পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চারা যেতে পারছে না, এই যে মনোবৈকল্য একটা দেখা দেবে, এদের দায়িত্বটা নেবে না। ইতিমধ্যেই দেখেন আরেকটা জিনিস হয়েছে, গত শনিবারের আন্দোলনেরই অংশের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা বলছে যে আমার ভাইদেরকে জেলে রেখে বা অমক করে আমার ভাই কবরে রেখে আমি পরীক্ষা যাব না। একটা অংশ চায় পরীক্ষা যাবে না, আবার যারা জামিন থেকে বেরিয়ে আসছে তারা অনেকেই আমি সরাসরি টেলিভিশনে দেখেছি যে তারা বলছে যে আমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো, সরকারকে ধন্যবাদ যে আমাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো এখন এই যে আপনি যেটা মনোবৈকল্যই হোক আর এই বিভ্রান্তির সুষ্ঠু সমাধানটা কি? আমি মনে করি যে আন্দোলনরত যারা আছে, সরকার পরিচালনায় যারা আছে, তাদের উভয়ের কাছে আমাদের আপিল থাকবে যে বৈঠক সংলাপের মধ্য দিয়ে সমস্ত বিরোধের নিষ্পত্তি আনা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, আলোচনা উভয় পক্ষের বসলেই কিন্তু অনেক কিছু সমাধান হয়। মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের নেতাদের ডেকেছেন, আমাদের একটু আর্জি, আসুন না একটু বসা হোক, আলোচনা হলে তো অনেক কিছু বেরিয়ে আসে। দেশটা আমাদের, বাঁচাতে হবে আমাদেরকেই। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।